দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর আপনারা জানেন যে সর্দিতে ইতিমধ্যেই বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় এর আগে দুবার হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে আজ তিনি পৌঁছে গেছেন। তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রিয়, এখন অব্দি কি আপডেট? একদমই তুমি যেমনটা বললে যে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটাও আমরা জানতে পারছি। অর্থাৎ এই ভয়েস স্যাম্পল দেওয়ার প্রসেস শেষ হওয়ার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসবেন এবং তার জন্যে আদালত চত্বরের বাইরের যে নিরাপত্তার যে প্রস্তুতি বা পুলিশি যে প্রস্তুতির ছবি, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সন গৌরব দেখাচ্ছে যে একেবারে র্যাফের জওয়ান থেকে শুরু করে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশ, তাদের কিন্তু উপস্থিতি রয়েছে। অর্থাৎ যে সিঁড়ি দিয়ে নামবেন আদালত চত্বরের ভেতর থেকে, নামার পর যে রাস্তা ধরে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠবেন, সেই গোটা রাস্তার দুদিকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণেই কিন্তু এই পুলিশি নিরাপত্তার একেবারে আটোশটো বন্দোবস্ত সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা বলবো যে এই যে ডিজে হুমকি মামলাতে দুবার হাজিরা এড়ানোর পর বা আদালতের নির্দেশে তিনি হাজিরা দেননি বা কণ্ঠস্বরের নমুনা দেননি, এবং তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে কিন্তু এদিন 12টা পর্যন্ত, বেলা 12টা ডেডলাইন দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত সময়ের মিনিট দশেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়ি থেকে বেরোনোর পর বিধাননগর আদালত চত্বরে এসে পৌঁছন এবং এখানে পৌঁছানোর পর তিনি আদালতে যান এবং সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং অন্যদিকে সিআইডি তদন্তকারী অফিসার এবং একজন টেকনিক্যাল এক্সপার্ট তারা কিন্তু আগে থেকেই পৌঁছে গিয়েছিল এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা নিয়ে যে প্রক্রিয়া সেটা চলছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসবেন। কিন্তু কেন এই কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল নিতে চাইছেন তদন্তকারীরা? কোথাও গিয়ে যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে এই যে 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর ডিজে বাজবে, এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত এই অভিযোগ হয়। অভিযোগের ভিত্তিতে এফআইআর, পরবর্তীতে সিআইডি তদন্ত শুরু করে এবং সেই তদন্তে নেমে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে নিজের নির্বাচনী প্রচার পর্ব চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ধরনের যে মন্তব্য করেছিলেন তার ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেন। আর সেই ফুটেজে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে বা তিনি যে মন্তব্য করছেন যেটা শুনতে পাওয়া যাচ্ছে, সেই কণ্ঠস্বরের সঙ্গে তার এই যে ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা আজকে আদালতে যেটা সংগ্রহ করা হবে সেটা কিন্তু তদন্তকারীরা মিলিয়ে দেখবেন এবং যেটা কিন্তু আগামীতে সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে আদালতে সিআইডি তরফ থেকে সাবমিট করা হবে। প্রিয়, তোমার আপাতত ধন্যবাদ। যিনি মূল অভিযোগকারী তার বক্তব্য শোনাবার পর। আমি রাজনীতির লোক নই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, সাধারণ মানুষের কথা আমি তুলে ধরেছি কোর্টের কাছে। আমার বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল যদি জিতে আসতো তাহলে যে লিস্টটা তৈরি হয়েছিল, যেটা ক্যামাক স্ট্রিটে এখনও পড়ে আছে, প্রায় 17,000-এর মতো মনে হয় নামের লিস্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ এবং ওয়ার্ড ওয়াইজ একটা লিস্টিং করা আছে। সেই মানুষগুলো তো সাধারণ মানুষ, তারা যে কোনো পার্টিকে সমর্থন করতেই পারেন। সেই মানুষগুলোর উপরে যদি আজকে অত্যাচার হতো, যদি মানে অজস্র মহিলার রেপ হতো, তাহলে তার দায়ভার কে নিত? আজকে যদি তৃণমূল জিতেছে যদি এটা করতো, তাহলে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। রাজনীতির মতো চলুক না, রাজনীতির জায়গায় থাকুক। আর সাধারণ মানুষ তো আজকে কেউ তৃণমূলকে সাপোর্ট করেন, কালকে কেউ বিজেপিকে করবেন, পরশুদিন কেউ কংগ্রেসকে করবেন। সাধারণ মানুষ তো এটা নয়, কিন্তু সাধারণ মানুষের জীবনগুলোকে কেন এটা ছিনিমিনি খেলবে? এটারই প্রতিবাদ আমার। এটা কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এইসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। আমরা চাইছি 1 বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়। একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি। তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্যে শিল্পায়ন চাইছে, এ রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর সাথে এমএসএমই প্রকৃত অর্থে আরও বাড়ুক সেটা চাইছি। আমরা এইসব কাজ করছি। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায়, কে লুকিয়ে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের নিয়ে আলোচনার ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চাইছে না। কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন না, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি সম্মান সেটুকু তো রাখুন। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের সঙ্গে একবার সরাসরি কথা বলি। সুশোভন, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু যে প্রশ্নটা বারবার করে ঘুরে ফিরে আসছে যে কেন এত টালবাহানা?
দুবার তিনি হাজিরা এড়ালেন, এত কিছুর পরে তাকে আসতে হলো, একরকম ভাবে বলা যেতে পারে মানে বাধ্য হলেন তিনি আজকে আসতে কণ্ঠস্বরের নমুনা দিতে। এই টালবাহানার কারণ কি? দেখো, ওয়াকিবল মল মনে করছে যে এর আগে একেবারে কণ্ঠস্বরের নমুনা কিন্তু সংগ্রহের জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে বলা হয়েছিল। দীর্ঘদিন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা কিন্তু সংগ্রহ করা সম্ভব হয়নি এবং একাধিক মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। ওয়াকিবল মোগলের মতে যে কোথাও একটা আশঙ্কা এবং আতঙ্ক, এই দুটোই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, সেই জন্য তিনি আসছিলেন না। এবং তুমি জানো যে 3 নম্বর নোটিশে তাকে কিন্তু আসতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমার সহকর্মী সুপ্রিয় যেমন বলছিল যে ডিজে যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হলো। তারপর বাগুইআটি থানা তদন্ত করতে করতে সেই তদন্তের ভার নিল রাজ্য পুলিশের সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকলো, ডেকে জিজ্ঞাসাবাদ করলো একদিন, এবং যিনি অভিযোগকারী তাকেও কিন্তু একদিন ডাকলো, ডেকে সিআইডি জিজ্ঞাসাবাদ করলো। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কিন্তু তাকে নোটিশ করা হলো। যদিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে যে ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বক্তব্য শোনা যাচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, সেটা তিনি অস্বীকার করছেন না। তাহলে কেন কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন? হাইকোর্ট কিন্তু এই জায়গা দিয়ে অন্য কথা বলছে। হাইকোর্ট বলছে যে কণ্ঠস্বরের নমুনা যদি কোনো তদন্তকারী সংস্থা মনে করে তা তদন্তের জন্য কোনো একটি প্রয়োজন বিষয়, অর্থাৎ এই কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু কোনোভাবেই তাকে তদন্তে বাধা দেওয়া যায় না, তাকে তদন্তে তার গতিতেই নিয়ে যেতে হয়। অর্থাৎ সেই জায়গা দিয়ে তদন্ত যে গতিতে চলছে সেই গতিতে তাদের মনে হয়েছে যে কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন রয়েছে কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করা হয়েছে এবং সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তিনি হাইকোর্টে গেছিলেন এবং হাইকোর্ট থেকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন এবং সময় বলে দেওয়া হয়েছিল যে আজকে দুপুর 12টার মধ্যে, 12টা বাজতে 5 মিনিট আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধাননগর আদালতে হাইকোর্টের নির্দেশ যেমন রয়েছে ঠিক তেমন মেনেই তিনি চলে এসেছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এরপর তদন্ত কোন গতিতে যায় বা এর পরে তদন্তে কি সব মিলিয়ে ধন্যবাদ। দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। 21শে জুলাইয়ের আগে হা হুতাশ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল বলে অভিষেককে ঘুরিয়ে দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অভিষেক তো অনুব্রত মণ্ডলকে গরু পাথর চুরি করতে বলেননি, মাথায় হাত আছে অভিষেকের, বাঁচিয়ে দেবে ভেবে দিনের পর দিন অপরাধ করে গেছেন অনুব্রতর মতো লোকেরা। অভিষেকের আশকারাতেই পার পেয়েছেন ঋতব্রতরা। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে ক্যামাক স্ট্রিটের সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে, কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। উনি কোন দিকে আছেন, কখন কি বলছেন ঠিক করুন। অনেকেই কনফিউজ, একটা পা কালীঘাটে তো আরেকটা ওদিকে চলে গেছে ঋতব্রতর দিকে। কেন ওনারা যে কনফিউশনে আছেন, ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল আমার মনে আছে 89 সালে, যেবারে টিএমসি শুরু হলো, ঠিক লোকসভা ইলেকশনের আগেই মমতা ব্যানার্জি টিএমসি শুরু করেছিলেন। তখন বেশিরভাগ কংগ্রেস লিডার এরকম ছিলেন কনফিউশনের মধ্যে। আমার সঙ্গে তখন অনেক লোকের সঙ্গে কথা হয়েছে ইলেকশনের আগে যে কোন দিকে যাব, মূলে যাব নাকি নির্মূলে যাব। তো এখন ঠিক কংগ্রেস চিরদিন কনফিউজ আর সারা দেশকে কনফিউজ করেছে, এখনও কনফিউজ, আর তার সঙ্গে যারা যুক্ত তারা কনফিউজ।